ঠিক আছে। তো এইসব প্রশ্ন যা এতক্ষণ ধরে 10টা করলাম পুরো পাতি কোয়েশ্চেন ছিল, পুরো ইজি কোয়েশ্চেন ছিল। পরীক্ষার হলে তোমরা পুরো ধামাল বাজিয়ে দিবা, এতটুকু আমার বিশ্বাস আছে তোমাদের প্রতি। তবু তোমাদের একবার যাতে রিভিশন হয়ে যায়, ঠিক আছে, অঙ্কগুলো একবার চোখে দেখে নিবা, তো ব্যাস পুরো তোমার রিকল হয়ে যাবে। ঠিক আছে, যে হ্যাঁ স্যার ক্লাসে এইভাবে অঙ্কগুলো বলেছিল, স্যার ভিডিও দেখলাম, বুঝলে তো, যে পড়ার পর যদি কোনো একটা জিনিস চোখে দেখো, যদি কানে শোনো কিনা, তো আরো বেশি বেশি মনে থাকে। ঠিক আছে, তাই ভিডিওগুলোকে অবহেলা করবে না। ঠিক আছে, তোমাদের জন্য এত পরিশ্রম দিয়ে ভিডিওগুলো করা, অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখবে, ভালো লাগলে লাইক করবে। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সকল অনলাইন অধ্যার্থীকে জানাই আমাদের অধ্যার্থী এসআই ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি তোমাদের সমীরুল স্যার। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর পারুলের টার্গেট বইটির গণিতের একটি সেটটি হলো রাজবালহাট হাই স্কুল। তো চলো ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাস শুরু করা যাক। সেটটির একের দাগে বলা ছিল যে নিচে প্রশ্নগুলির উত্তর দাও। তো 1 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো ডিয়ার স্টুডেন্ট। 1 নম্বর প্রশ্নে বলেছিল যে 240 এর 35% সমান কত হবে। অপশন এ তে বলেছে 80, বি তে বলেছে 84, অপশন সি তে বলেছে 24, অপশন ডি তে বলেছে 35। তো আমাদের সঠিক অপশনটিকে বেছে নিতে হবে। এখানে 4টা অপশন আছে, এখন সঠিক অপশন কোনটা হবে সেটা আমাদের অঙ্ক করে বার করতে হবে। তো চলো ডিয়ার স্টুডেন্ট, আমরা অঙ্ক করে বার করি যে 240 এর 35% সমান কত হবে। তো ডিয়ার স্টুডেন্ট, 240 এর 35% সমান কত হবে আমি কি জানি? আমি জানি না। তাহলে আমি ধরে নিতে পারি যে 240 এর 35% সমান কত হবে, এক্স হবে। কত হবে ডিয়ার স্টুডেন্ট? এক্স হবে। তো আমরা ধরে নিতে পারি প্রথমত যে ধরি 240 এর 35% সমান সমান এক্স। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা সমাধান করব। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্ট বলো তো, এখানে আমরা পেলাম কি পেলাম? এখানে আমরা পেলাম 240 এর 35% সমান সমান এক্স। এবার ডিয়ার স্টুডেন্ট, আমরা বা দিয়ে এটা লিখতে পারি কিনা দেখো তো। 240 এর মানে অফ, তোমরা জানো, আর অফ মানে গুণের কাজ এখানে হয়, তাই আমরা এখানে গুণ লিখলাম। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, তারপর ডিয়ার স্টুডেন্ট 35% মানে হচ্ছে যে 35/100। এই যে পার্সেন্ট চিহ্নটা আছে কিনা, এই পার্সেন্ট চিহ্নটা উঠে গেলে নিচে 100 আসে, সমান সমান এক্স। তারপর কি করব? তারপর আবার বা লিখব। এবার এখানে আমরা কেটে নিতে পারি। এখানে যদি আমরা কেটে নিই তাহলে দেখো এই শূন্য কেটে গেল। 5 দিয়ে যদি কাটো তাহলে এখানে 2 পাবা, 5 দিয়ে যদি কাটো তাহলে এখানে 7 পাবা, 2 দিয়ে যদি কাটো তাহলে এখানে 12 পাবা। তাহলে 7 × 84 হয়। 7 কত হয়? 84 হয়। তাহলে 84 সমান x পাচ্ছি। অতএব আমরা লিখতে পারি ঘুরিয়ে যে x সমান 84। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমাদের সঠিক উত্তর অপশন বি হবে 84। বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্ট? যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করবা, আমি সেই কমেন্টে অবশ্যই রিপ্লাই দেব। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, চলো এবার 2 এর দাগের অঙ্কটা দেখি। 2 এর দাগের অঙ্কে বলছে 0.1 2 এর মাথায় পূর্ণকণিকতা চিহ্ন আছে, একে ভগ্নাংশে প্রকাশ করলে অপশন এ 11/90 হবে, অপশন বি 12/99 হবে, অপশন সি 11/99 হবে, অপশন ডি 2/15 হবে। তো এখানে 4টা অপশন আছে, এখানে আমাদের সঠিক অপশন নির্ণয় করতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, তাহলে চলো আমরা এটাকে ভগ্নাংশে প্রকাশ করি। তো আমরা লিখে নিব যে 0.1 2 এর মাথায় পূর্ণকণিকতা চিহ্ন দিব, দিয়ে লিখব কে ভগ্নাংশে প্রকাশ করি। এবার ডিয়ার স্টুডেন্ট, আমি বলেছিলাম যে এরকম যখন সমস্যা আসবে তখন এই নাম্বারটাকে পুরো লিখে নিবা, দশমিক ছাড়াই, পূর্ণকণিকতা চিহ্ন ছাড়াই এই নাম্বারটা পুরো লিখে নিবা। এই নাম্বারটা যদি পুরো লিখো তাহলে দেখো 12 লিখতে পারবা। ঠিক আছে, তারপর ডিয়ার স্টুডেন্ট বলেছিলাম যে এবার এই যে পূর্ণকণিকতা চিহ্নটা যে ডিজিটের উপর আছে বা যে অঙ্কের উপর আছে, এই অঙ্কটার আগে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখান থেকে বিয়োগ করতে হবে। তো দেখো তো, এই যে পূর্ণকণিকতা চিহ্নটা আছে এই 2 এই অঙ্কটার উপর, এই অঙ্কের আগে যে সংখ্যাটা আছে সেটা কিন্তু 1 আছে, যে সংখ্যাটা আছে সেটা কিন্তু 1 আছে। আমরা এটা লিখলাম, এটা কিন্তু বিয়োগ চিহ্ন। হ্যাঁ, বিয়োগটা অনেক বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে দিচ্ছি, এটা কিন্তু 1। আমি এটা বলেছিলাম। তারপর তোমাদের শিখিয়েছিলাম যে এবার এটা নিচে একটা দাগ দাও, এটা নিচে একটা দাগ দিলে। তারপর আমি বলেছিলাম যে
এই যে পূর্ণ কণিকতার যে চিহ্নটা আছে কিনা, এই পূর্ণ কণিকতার চিহ্নটা কটা ডিজিটের উপর আছে? যটা ডিজিট বা যটা অঙ্কের উপর থাকবে তটা এখানে 9 বসবে। তো এই অঙ্কে আমরা দেখছি এই যে পূর্ণ কণিকতার চিহ্নটা একটা অঙ্কের উপর আছে, তো এখানে একটা 9 বসবে। তারপরে আমি বলেছিলাম এই যে এখানে একটা দশমিক আছে আর এই পূর্ণ কণিকতার চিহ্ন আছে, এই দুটোর মাঝে কটা ডিজিট আছে বা কটা অঙ্ক আছে আমি সেটা দেখতে বলেছিলাম। তো আমরা দেখছি এই অঙ্কের ক্ষেত্রে একটাই আমরা অঙ্ক পাচ্ছি, সেটা হলো 1। তো এখানে যটা অঙ্ক থাকবে তটা এখানে শূন্য বসাতে হবে। এখানে যেহেতু একটাই অঙ্ক আছে তাই আমরা এখানে একটা শূন্য বসাবো। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, তারপর আমরা ক্যালকুলেট করব। 12 থেকে একবার দিলে হবে 11 আর নিচে আসবে 90। এটাই হলো আমাদের উত্তর, এটাই আমাদের সঠিক উত্তর। তো এই উত্তরটা কোন অপশনে আছে? এই উত্তরটা আছে অপশন এ তে। তো প্রিয় অধ্যার্থী, 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, 11/90। তো এই 2 নম্বর প্রশ্নটাও বুঝতে পারলে কিনা দেখবে, যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে। প্রিয় অধ্যার্থী, চলো এবার 3-এর দাগের অঙ্কটা দেখি। তো প্রিয় অধ্যার্থী দেখো, 3-এর দাগের অঙ্কটা বলছে যে 18 বিয়োগ, ব্র্যাকেটের মধ্যে আছে বিয়োগ 8 এর সরলতম মান অপশন এ 20, অপশন বি 10, অপশন সি 26, অপশন ডি 36 হবে। তো ডিয়ার স্টুডেন্ট, 3-এর যে অঙ্কটা আছে কিনা এটা তোমার সরল করতে দিয়েছি। তো সরল করা আমরা জানি, আমরা পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ শিখেছি এবং ভালোভাবে শিখেছি। আমরা পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ অসাধারণভাবে করতে পারি, তাই না ডিয়ার স্টুডেন্ট? পারি না? তো চলো ডিয়ার স্টুডেন্ট করুন। তো ডিয়ার স্টুডেন্ট, এর সরলতম মান কত হবে দেখো ডিয়ার স্টুডেন্ট। তো প্রথমত আমরা এটা লিখে নিব, ঠিক আছে। 18 মাইনাস, ব্র্যাকেটের মধ্যে -8। ডিয়ার স্টুডেন্ট, এখানে সমান চিহ্ন দিয়ে দিলাম। এবার ব্র্যাকেট খুলবো, যদি ব্র্যাকেট খুলি তাহলে এখানে 18, তো 18 থেকে যাবে। আর যদি এই ব্র্যাকেটটা খুলি তাহলে ডিয়ার স্টুডেন্ট এখানে আছে মাইনাস আর এখানে আছে মাইনাস, আর এই ব্র্যাকেট মানে অফ, ব্র্যাকেট মানে অফ, আর অফ মানে গুণের সম্পর্ক। তাহলে ডিয়ার স্টুডেন্ট, মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে? প্লাস হবে। কি হবে? +8। এবার ডিয়ার স্টুডেন্ট, 18 আর 8 যোগ করলে হয় 26। এটাই হলো আমাদের অ্যান্সার। তো ডিয়ার স্টুডেন্ট, 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি 26। এবার চলো আমরা 4 নম্বরটা দেখি। 4 নম্বর অঙ্কে বলছে 3/4 এর মধ্যে 1/16 আছে। অপশন এ 64 বার, অপশন বি 12 বার, অপশন সি 4 বার, অপশন ডি 3 বার। তো ডিয়ার স্টুডেন্ট, এই অঙ্কটা করার আগে আমি একটা বেসিক কথা বলি। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, বলো তো, তোমাকে আমি যদি বলি, তো বলো তো 25 এর মধ্যে 5 কতবার আছে? আমি যদি জিজ্ঞাসা করি তো তোমরা অ্যান্সার করবে স্যার 5 বার আছে। কবার আছে? 5 বার। কিভাবে পেলেন বা তোমরা কিভাবে পেলে যদি তোমাদের জিজ্ঞাসা করি তাহলে তোমরা বলবে স্যার এই যে 25 আছে, 25কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 5 এ 5 25, মানে এই তো স্যার 5 বার। তোমাদের যদি আমি কোয়েশ্চেন করি, আচ্ছা বলো তো 20 এর মধ্যে 5 কতবার আছে? তো তোমরা হাসতে হাসতে বলবে স্যার 4 বার আছে। তোমরা হাসতে হাসতে বলবে কবার আছে? 4 বার। তো আমি তোমাদের প্রশ্ন করবো যে বাবু সোনা কিভাবে পেলে? তো তোমরা হাসতে হাসতে বলবে যে স্যার এই যে 20 আছে স্যার, এই 20কে স্যার দেন 5 দিয়ে ভাগ করেন, 5 দিয়ে ভাগ করেন তাহলে স্যার 4 5 20 হয় স্যার। এই দেখেন স্যার ভাগফল 4 পেলাম, তার মানে স্যার 20-র মধ্যে 5, 20-র মধ্যে 5 কতবার আছে? না তো স্যার 4 বার আছে। তাহলে স্যার বুঝে গেছি স্যার, এবার বুঝে গেছি 3/4-এর মধ্যে 1/16 কতবার আছে। আমাকে যদি এটা বার করতে হয় তাহলে স্যার আমাকে এই যে 3/4 আছে না স্যার, এই 3/4-কে আমাকে স্যার 1/16 দিয়ে ভাগ করতে হবে স্যার। বুঝে গেছি স্যার, এইটুকু কাজ করতে হবে। কেন করতে হবে স্যার সেটাও বুঝে গেছি। এটুখান কিন্তু আমি বোঝানোর জন্য করেছি। হ্যাঁ, এটুখান আমার পরীক্ষার খাতায় করে দিয়ে চলে আসো না, ঠিক আছে? এটুখান তোমাদের বোঝানোর জন্য করেছি, এইটুখান পরীক্ষার খাতায় করবা। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, তোমাদের আমি ক্লাসে বারবার বলেছি, কতবার যে বলেছি তোমরাই জানো, এইটাকে যদি আমি গুণ করি, এই ভাগটাকে যদি আমি গুণ করি তাহলে এটা চেঞ্জ হয়ে যায় না, অর্থাৎ উল্টে যায় না। পুরো ঠ্যাং ছিল নিচে, মাথা ছিল ওপরে, এখন ঠ্যাং হবে ওপরে, মাথা হবে নিচে, পুরো উল্টে যাবে। ছিল 1/16 হবে 16/1।
ডিয়ার স্টুডেন্ট যদি কাটাকাটি করি 4 একে 4, 4 4 16, তাহলে ডিয়ার স্টুডেন্ট এখন ওপর ওপর গুণ করবো, তাহলে 3 4 12 আর নিচে 1, একে তো তেমন দাম নাই ডিয়ার স্টুডেন্ট নিচে, তাই কত হলো 12। তো সঠিক উত্তর কোনটা হবে ডিয়ার স্টুডেন্ট? অপশন বি হবে সঠিক উত্তর, 12 বার। তো 3 এবং 4-এ যদি কারো কোনো ডাউট থাকে, কোনো জায়গায় যদি কোনো সংশয় থাকে, অবশ্যই কমেন্ট করবা, কমেন্টে আমি উত্তর দিব। প্রিয় অধ্যার্থী, চলো এবার 5-এর অঙ্কটা দেখি। তো প্রিয় অধ্যার্থী দেখো, 5-এর অঙ্কটায় বলছে 3/5-কে শতকরায় প্রকাশ করলে হবে অপশান এ 30%, অপশান বি 40%, অপশান সি 60% এবং অপশান ডি 70%। তো ডিয়ার স্টুডেন্ট এখানে 4টা অপশান দিয়ে দিয়েছে, এই 4টা অপশানের মধ্যে সঠিক অপশানটাকে বেছে নিতে হবে। তো সঠিক অপশানটা বেছে নেওয়ার জন্য আমাদের যে প্রশ্ন দিয়েছে সেই প্রশ্নটাকে সলভ করতে হবে, তাহলে যেটা সঠিক উত্তর সেটা আমরা পেয়ে যাবো। তো ডিয়ার স্টুডেন্ট বলেছে 3/5-কে শতকরায় প্রকাশ করলে, তো চলো 3/5-কে শতকরায় প্রকাশ করি। আমরা লিখবো এইভাবে যে 3/5-কে শতকরায় প্রকাশ করলে। এবার ডিয়ার স্টুডেন্ট আমি শিখিয়েছিলাম যে কোনো সংখ্যাকে, যে কোনো সংখ্যাকে যদি তুমি শতকরায় প্রকাশ করো, যদি সেটাকে তুমি পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করো, তাহলে ওই সংখ্যাটিকে 100 দিয়ে গুণ করতে হবে। তো এখানে আমি যেহেতু 3/5-কে শতকরায় প্রকাশ করব, তাই 3/5-কে আমি 100 দিয়ে গুণ করব। ঠিক আছে, এবার 5 দিয়ে 100-কে কাটো, 5 দিয়ে 100-কে কাটলে হবে 20, 5 20 100। ঠিক আছে, তারপর দেখো এই 3 দিয়ে 20-কে গুণ করলে হচ্ছে 60। এবার পার্সেন্টেজ চিহ্ন বসিয়ে দাও, এটাই হলো তোমার অ্যান্সার। কোন অপশানে আছে? অপশান সি। তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, 60% রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার চলো আমরা 6-এর দাগের অঙ্কটা দেখি। 6-এর দাগের অঙ্কে বলছে সামান্য ভগ্নাংশে পরিণত করো 33.1/3%। তো চলো আমরা এইভাবে লিখব যে 33.1/3% কে সামান্য ভগ্নাংশে পরিণত করি। তো ডিয়ার স্টুডেন্ট আমরা এবার অঙ্কটা লিখে নেব। এখানে 33.1/3%। এবার এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বানাবো। আমি বলতে চাইছি যে আমি 3 দিয়ে 33-কে গুণ করব, দিয়ে 1 যোগ করব, আমি এটা বলতে চাইছি। তো 3 দিয়ে 33-কে গুণ করলে হয় 99, আর উপরের এই 1 যোগ করলে হয় 100, অর্থাৎ এটা হবে 100/3%। এতটুকু বুঝতে পেরেছো সবাই? তারপর আমি ক্লাসে বারবার বলেছি যদি x% থাকে তাহলে এটার সময় আমরা লিখতে পারি x/100, অর্থাৎ এই যে পার্সেন্টেজ চিহ্নটাকে যদি আমরা এখানে তুলে দিই, পার্সেন্টেজ চিহ্নকে যদি আমরা ম্যাজিক করি বা ভ্যানিশ করি, তাহলে আমাদের নিচে 100-কে শো করতে হবে, নিচে 100-কে রিপ্রেজেন্ট করতে হবে, তবে এই পার্সেন্টেজ চিহ্নটাকে আমরা ভ্যানিশ করতে পারবো। তো ডিয়ার স্টুডেন্ট আমি এখন এই পার্সেন্টেজ চিহ্নটাকে ভ্যানিশ করব, ম্যাজিক করব, তাহলে আমাকে নিচে 100 রিপ্রেজেন্ট করতে হবে। তো উপরে 100-তে 100 ছিল, এখানে 3, আর এটাকে ভ্যানিশ করার জন্য নিচে আমার 100 চলে আসবে। বুঝতে পেরেছো? তারপর এই 100 দিয়ে 100-কে কেটে দাও, তাহলে উপরে পড়ে থাকলো 1, তাহলে এটা সমান সমান হয়ে গেলাম 1/3। ঠিক আছে, তো এটাই হলো তোমার অ্যান্সার, 1/3। তো তুমি এবার লিখে দিবা যে 33.1/3%-কে সামান্য ভগ্নাংশে পরিণত করে পাই 1/3, এটা লিখে দিবা যে অতএব 33.1/3%-এর সামান্য ভগ্নাংশ রূপ হলো -1/3। ডিয়ার স্টুডেন্ট বুঝতে পেরেছো? যদি কোথাও ডাউট থাকে তো কমেন্টে অবশ্যই জানাও। ঠিক আছে,
প্রিয় অধ্যার্থী, চলো এবার 7 অঙ্কটা দেখি। তো প্রিয় অধ্যার্থী, 7 অঙ্কটায় বলছে এবি রশ্মির প্রান্ত বিন্দু কয়টি? কার বলেছে? রশ্মি। আমরা জানি যে রশ্মির একটা প্রান্ত বিন্দু থাকে। যদি বলে সরল রেখার কটা প্রান্ত বিন্দু থাকে? একটাও না। শুধু সরল রেখা কেন, যদি বক্ররেখা বলে তবু এর প্রান্ত বিন্দু থাকে না। যদি এর রেখা বলে, সে যে কোনো রেখা হোক, সরল রেখা হোক বক্ররেখা হোক, প্রান্ত বিন্দু থাকে না। কিন্তু যদি রেখাংশের কথা বলে তাহলে দুটি প্রান্ত বিন্দু থাকে, সরল রেখাংশই হোক অথবা বক্ররেখাংশই হোক। আর যদি রশ্মির কথা বলে তাহলে রশ্মির ক্ষেত্রে একটি প্রান্ত বিন্দু পাবো। তো এবি রশ্মির প্রান্ত বিন্দু কয়টি, এরকম যদি প্রশ্ন করে তাহলে তোমরা এইভাবে দেখাবা যে এইভাবে একটা রশ্মি এঁকে দিবা, ঠিক আছে? এটার নাম দিয়ে দিবা বি আর এটার নাম দিয়ে দিবা এ, ঠিক আছে? দিয়া এইভাবে লিখবা এ বি আর উপরে রশ্মি এঁকে দিবা, যেখানে অতএব দিয়ে দিবা অতএব এ বি রশ্মির প্রান্ত বিন্দু কয়টি, যাতে লিখে দিবা এবি রশ্মির প্রান্ত বিন্দু একটি। বুঝতে পেরেছো? আর বুঝতে যদি না পারো তাহলে কমেন্ট সেকশন ওপেন করে কমেন্ট করবা, ঠিক আছে? এবার দেখো 8 প্রশ্নটা, মান নির্ণয় করো। একটা ভাগ দিয়ে দিয়েছে, এই ভাগটা করতে বলেছে ডিয়ার স্টুডেন্ট। তো চলো মান নির্ণয় করি। তো আমরা লিখে নেব এইভাবে 0.65 ভাগিত 0.5 এর মান নির্ণয় করি। এবার দেখো ডিয়ার স্টুডেন্ট, প্রথমে আমরা অঙ্কটা এইভাবে যদি লিখে নিই তো লিখেও নিতে পারি যে 0.65 ভাগিত 0.5। এটাকে আমরা এইভাবে লিখতে পারি 0.65, দেন নিচে আমরা লিখতে পারি 0.5, লিখতে পারি না? পারি তো? আচ্ছা, তারপর এবার উপরে দশমিক তুলবো, তাহলে 65 চলে আসবে। আর এই দেখো তো দশমিকের লেগে 1, আর কটা অঙ্ক আছে? একটা দুটো, দুটো শূন্য বসিয়ে দাও, গুণ চিহ্ন হবে এখানে, কিন্তু গুণ চিহ্ন হবে, ঠিক আছে? এর সঙ্গে এটা গুণ আছে। এবার এটারও দশমিক তুলে দেবো, তাহলে নিচে শুধু লিখো 5। এই দশমিকের লেগে উপরে চলে গেল একটা 1, আর এই দশমিকের পরে কটা অঙ্ক আছে? একটা, তো উপরে চলে গেল একটা 0। এতটুকু বুঝতে পেরেছো? ব্যাস, এবার শুধু ক্যাচ কোচ ক্যাচ কোচ ক্যাচ কোচ করে কাটবো। তো এই 0 দিয়ে এই 0কে কেটে দাও, 5 দিয়ে 65কে কাটো, 5 13 65। তার মানে ডিয়ার স্টুডেন্ট এখানে পেলাম 13/10। তার মানে ডিয়ার স্টুডেন্ট এখন যদি 10কে তুলি তাহলে এই একের লাগিয়ে তো একটা দশমিক আবার আসবে, কিন্তু একের পর কটা শূন্য আছে? একটা, তাহলে 1 ঘর আগে আসবে, তার মানে 1.3। এটাই হলো আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? আর যদি বুঝতে না পারো তাহলে কি করবে? কমেন্ট করবে, ঠিক আছে? প্রিয় অধ্যার্থী, চলো এবার 9 দাগের এবং 10 দাগের অঙ্ক দুটো দেখি। তো প্রথমত আমরা 9 দাগের অঙ্কটা দেখি। 9 দাগের অঙ্কে বলছে একটি নিরেট অর্ধগোলকের কটি তল? নিরেট অর্ধগোলকের তল সংখ্যা জানতে চেয়েছে। নিরেট অর্ধগোলক কি, কেমন বস্তু এবং এর কটি তল ক্লাসে ডিটেলসে বুঝিয়েছি, আমি আরও একবার বলছি। যদি বাস্তব উদাহরণ নাও তাহলে অর্ধেক বাতাবি লেবু। বাতাবি লেবু দেখেছো যে গোল হয়, প্রায় অনেকটাই গোল হয়। এবার বাতাবি লেবুকে যদি মাঝ বরাবর, ঠিক আছে, এইভাবে এইভাবে যদি মাঝ বরাবর কাটো, মানে যে বাটি হয় কিনা বাটি, ওই বাটির সাইজে যদি কাটো এরকমটা, হ্যাঁ, তাহলে ওটা অর্ধগোলকে পরিণত হবে। এবার ওই যে অর্ধেক বাতাবি লেবু, ওর মাঝে তো লেবুর অংশগুলো আছে তাই না, তাহলে ওটা নিরেট হবে। এবার ওই অর্ধেক বাতাবি লেবুর তুমি দুটো তল দেখতে পাবা, একটা ভিতরের দিকে তুমি সমতল দেখতে পাবা আর একটা বাইরের দিকে তুমি বক্রতল দেখতে পাবা। অর্থাৎ অর্ধগোলকটি যদি নিরেট হয় তাহলে তার দুটি তল থাকবে, একটি হলো সমতল, একটি হলো বক্রতল। বুঝতে পেরেছো? তো আমরা এই প্রশ্নের উত্তর দিব যে একটি নিরেট অর্ধগোলকের কটি তল, আমরা এইভাবে উত্তর দিব যে একটি নিরেট, নিরেট মানে ফাঁপা নয়, নিরেট মানে ফাঁপা নয়, ঠিক আছে? নিরেট মানে ভিতরে অংশটা পূর্ণ আছে, বুঝতে পারলে? যে একটি নিরেট অর্ধ গোলকের, একটি নিরেট অর্ধ গোলকের দুটি
তল থাকে, তারপর যদি এতটুকু লিখলেও নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে, কটি তল বলেছিল, দুটি তল, এতটুকু লিখলেও নাম্বার পেয়ে যাবা। কেউ যদি মনে করে যে আমার কাছে সময় আছে, আমি আরো সুন্দরভাবে উত্তর দিব, তাহলে সে লিখে দিতে পারো যথা এক, লিখে দিলা সমতল, দুই লিখে দিলা বক্রতল। সময় না থাকলে এই এক্সট্রা পার্টটুকু লেখার দরকার নাই, এতটুকু লিখলেই নাম্বার পাওয়া যাবে। যদি মনে আছে যে হাতের সময় আছে, আমি সুন্দরভাবে উত্তর করব, তাহলে এতটুকু লিখতেই পারো। ঠিক আছে, যে একটি নিরেট অর্ধগোলকের দুটি তল থাকে, যথা সমতল এবং বক্রতল। বুঝতে পেরেছো? এবার যদি বাস্তব উদাহরণ চাই কিনা, তাহলে বাস্তব উদাহরণ হিসাবে তোমরা অর্ধেক বাতাবি লেবুর কথা বলতে পারো। বুঝতে পেরেছো? তো 9টা ঠিক আছে। এবার 10টা দেখো, 10টা বলছে দুটি সরল রেখাংশ ড্যাশটি বিন্দুতে মিলিত হতে পারে। সরল রেখাংশের কথা বলেছে এবং দুটির কথা বলেছে। দেখো ডিয়ার স্টুডেন্ট, এই যে এটা একটা সরল রেখাংশ, এটা একটা সরল রেখাংশ, কটা বিন্দুতে ছেদ করতে পারছে? একটা বিন্দুতে। আচ্ছা, তুমি এইভাবে আঁকবে না তো, তুমি এইভাবে আঁকো। তবু দেখো দুটি সরল রেখাংশ কটি বিন্দুতে মিলিত হচ্ছে? একটি বিন্দুতে। তুমি যেভাবে দুটি সরল রেখাংশকে মিলিত করো না কেন, তারা সর্বোচ্চ একটি বিন্দুতেই মিলিত হবে। বুঝতে পেরেছো? তাহলে দুটি সরল রেখাংশ একটি বিন্দুতে মিলিত হতে পারে। একটু বুঝতে পেরেছো? আমি ক্লাসেও বুঝিয়েছি, বারবার বুঝিয়েছি যে একটি বিন্দু দিয়ে কটি সরল রেখা আঁকতে পারবা। তারপর বলেছিলাম যে দুটি সরল রেখা সর্বোচ্চ কটি বিন্দুতে ছেদ করে, বা দুটি সরল রেখাংশ সর্বোচ্চ কটি বিন্দুতে ছেদ করে, দুটি বক্ররেখা সর্বোচ্চ কটি বিন্দুতে ছেদ করতে পারে। এই প্রশ্নগুলো ক্লাসে আমি নিজে করিয়েছি, সুন্দরভাবে করিয়েছি, তোমাদের খাতায় প্রশ্নগুলো লিখে দিয়েছি। ঠিক আছে, তো এইসব প্রশ্ন যা এতক্ষণ ধরে 10টা করলাম, পুরো পাতি কোয়েশ্চেন ছিল, পুরো ইজি কোয়েশ্চেন ছিল। পরীক্ষার হলে তোমরা পুরো ধামাল বাজিয়ে দিবা, এতটুকু আমার বিশ্বাস আছে তোমাদের প্রতি। তবু তোমাদের একবার যাতে রিভিশন হয়ে যায়, ঠিক আছে, অঙ্কগুলো একবার চোখে দেখে নিবা, তো ব্যাস পুরো তোমার রিকল হয়ে যাবে। ঠিক আছে, যে হ্যাঁ স্যার ক্লাসে এইভাবে অঙ্কগুলো বলেছিল, স্যারের ভিডিও দেখলাম, বুঝলে তো, যে পড়ার পর যদি কোনো একটা জিনিস চোখে দেখো, যদি কানে শোনো কিনা, তো আরো বেশি বেশি মনে থাকে। ঠিক আছে, তাই ভিডিওগুলোকে অবহেলা করবে না। ঠিক আছে, তোমাদের জন্য এত পরিশ্রম দিয়ে ভিডিওগুলো করা, অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখবে, ভালো লাগলে লাইক করবে, ঠিক আছে, কমেন্ট করবে। যদি চেনা পরিচয় কোনো বন্ধু থাকে যে তারও এই টপিকের উপর ভিডিও লাগবে, তো তাকে শেয়ার করবে। ঠিক আছে, তো চলো 10 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা শেষ করি। 10 নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা, এটা তো প্রশ্ন ছিল, তোমরা উত্তর এভাবে লিখবা। ঠিক আছে, সমান চিহ্ন দিয়ে দিলা, সমান চিহ্ন দিয়ে উত্তর এইভাবে শুরু করবা যে দুটি সরল রেখাংশ, এ ড্যাশ কোশ্চেন ছিল, এখানেও ড্যাশ দিবা। ঠিক আছে, এখানে লিখে দেবা একটি, এক, আর এখানে তো টি দেওয়াই আছে, তাই না? এখানে যদি টি দিয়ে আছে, তো শুধু এখানে এক লিখবা, দিয়ে তারপর লিখে দেবা টি বিন্দুতে মিলিত হতে পারে। ব্যাস, তো আমাদের একের দাগে যে 10টা প্রশ্ন ছিল, সে 10টা প্রশ্ন শেষ। ঠিক আছে, ওকে প্রিয় অধ্যার্থী, এবার আমরা 2-এর দাগের অঙ্কগুলো করব। ঠিক আছে, তো চলো 2-এর দাগের অঙ্কগুলো দেখি। 2-এর দাগের অঙ্কগুলো বলেছিল যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে তোমাদের 3টে প্রশ্ন দেওয়া থাকবে এবং যে কোনো দুটো করতে বলবে, কিন্তু আমি এই ভিডিওতে 3টেই রেকর্ড করে দেবো। ঠিক আছে, তোমরা 3টে প্র্যাকটিস করবা, পরীক্ষার হলে যেটা সহজ, যেটা ইজিলি মনে হবে, সেটাতে ধামাল বাজিয়ে দিয়ে চলে আসবে। ঠিক আছে, তো দেখো 2-এর 1 নম্বর অঙ্কটা কি বলছে। 2-এর 1 নম্বর অঙ্কে বলছে ভগ্নাংশে পরিণত করো 7.028, কিন্তু 2 এবং 8-এর মাথায় পূর্ণ কণিকতা চিহ্ন আছে। তো চলো এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটাকে আমরা ভগ্নাংশে পরিণত করি। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, বলতে পারবা, বলো তো এটা শুদ্ধ আবৃত সংখ্যা, মানে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, নাকি মিশ্র আবৃত দশমিক সংখ্যা? বলতে পারবে? যদি জানা থাকে তাহলে কমেন্টে জানাবে যে স্যার এই নাম্বারটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা অথবা মিশ্র আবৃত দশমিক সংখ্যা। তো এই প্রশ্নটা তোমাদের কমেন্টে জানাবে, এই প্রশ্নের উত্তরটা কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো এবার আমি ভগ্নাংশে এটাকে পরিণত করি। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা এটাকে এইভাবে শুরু করবা, 7.028, এদের মাথায় ডট দিয়ে দিবা, দিয়ে লিখবা যে একে ভগ্নাংশে পরিণত করি,
পরিণত করি। তো ডিয়ার স্টুডেন্ট, আমি বলেছিলাম যে এরকম যখন নাম্বার দিবে তখন ওই নাম্বারটাকে লিখে নাও, এই দশমিক ছাড়াই, পূর্ণপণিকতা ডট ছাড়াই পুরো নাম্বারটা লিখে নাও। তো পুরো নাম্বারটা যদি লিখে নাও তাহলে তুমি পাবা 7028। পুরো নাম্বারটাকে লিখে নাও, ঠিক আছে? যেমন আছে তেমন লিখো, শুধু তুমি এই দশমিকটাকে তুলে দাও আর ডট ডট গুলোকে তুলে দাও, বাকি সংখ্যা যেটা আসছে সেটা লিখে দাও। তো বাকি সংখ্যা আসছিল 7028, তাই 7028 লিখে। তারপর বিয়োগ চিহ্ন বসাও। বিয়োগ চিহ্ন সবসময় বসাতে হবে না, এই ক্ষেত্রে আমাদের প্রযোজ্য, তাই বসাচ্ছি। কারণ দেখো, এই যে পণ্যপণিকতার যে নাম্বারটা শুরু হয়েছে তার আগে কিন্তু এমন কিছু নাম্বার আছে যেগুলো কিন্তু ওদের মাথায় ডট নেই, তাই আমাদের ওগুলোকে বিয়োগ করতে হবে। কিন্তু যেই ক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের আগে কিছু থাকছে না গো, যেমন যদি বলি হ্যাঁ যে 0.33, তো এদের ক্ষেত্রে আমরা এটাকে লিখবো যে ডট 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 চলছে, এটা আমরা লিখবো 0.3, ঠিক আছে? এটার ক্ষেত্রে কিন্তু আমাদের বিয়োগ করার প্রয়োজন হবে না, ঠিক আছে? এটার ক্ষেত্রে আমরা ইজিলি করে দেবো যে বাবু শোনা, ওপরে 3 বসিয়ে দাও, নিচে 9 বসিয়ে দাও, তো ব্যাস কাটাকাটি করলে হবে 1/3। এই ক্ষেত্রে কিন্তু বিয়োগ বিয়োগের ফান্ডা নাই, কারণ এখানে দেখো এই যে আমার যেখানে আবৃত নাম্বারটা শুরু হয়েছে তার আগে কিন্তু আর কিছু নেই, আছে কি? কিছুই নেই। দেখো আগে 0 আছে, 0 বিয়োগ করে কি হবে রে ভাই? 0 বিয়োগ করলে তো সে একই ব্যাপার থাকবে, মামলা তো চেঞ্জ হবে না, তাই না? কিন্তু এটার আগে দেখো, তো এটার আগে কিন্তু 7 আছে, তো 7-এর কিন্তু ভ্যালু আছে, তাই না? তো এখানে আমাকে বিয়োগটা বসাতে হবে। এবারে বিয়োগ বসিয়ে আগে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা বিয়োগ করতে হবে। তো দেখো আগে যে নাম্বারটা আছে সেটা কিন্তু 77 আছে, শুধু 7 বলবে না। দেখো এর আগে কি আছে? 7 শূন্য আছে, 7 শূন্য আছে, কত আছে? 77 আছে। কত আছে? 77। শুধু 7 বিয়োগ করলে হবে না, 77 বিয়োগ করতে হবে, ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট? তারপর তোমরা একটা দাগ দিবে। কি করবে? দাগ দিবে। এবার বলো, এই যে ডট গুলো কটা ডিজিটের উপর আছে? ডট গুলো কটা ডিজিটের উপর আছে? 2টো ডিজিটের উপর আছে। কটা? 2টো। তো 2টো 9 লিখো। কটা 9 লিখবা? 2টো 9 লিখবা। তারপর এখানে দেখো দশমিক আছে, আর এখানে আমাদের পণ্যপণিকতা নাম্বারটা এখান থেকে শুরু হয়েছে। তো এইটা আর এইটার মাঝে কয়টা ডিজিট আছে? একটা ডিজিট আছে, তাহলে এখানে একটা 0 বসে, আর এখানে সমান চিহ্ন লাগিয়ে দাও। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 7028 থেকে 70কে বিয়োগ দিব। তো চলো বিয়োগটা করে নিই। 7028 থেকে 70 বিয়োগ, তাহলে 8 থেকে 0 বাদ দিলে 8, 2 থেকে 7 বাদ যাবে না, তাহলে 2 এক ধান নিয়ে 12 হবে, 12 থেকে 7 বাদ দিলে 5, তাহলে এটা 10 হয়ে গেল। নিচে 1 আসলো, 10 থেকে 1 বাদ দিলে 9, এখানে 1 বাদ কি হবে? 6। তার মানে ওপরে হবে 6958 আর নিচে হবে 990। এবার কাটাকাটি করব। ডিয়ার স্টুডেন্ট, দেখছি যে শেষে জোড় সংখ্যা আছে, এখানেও জোড় সংখ্যা আছে, এখানেও জোড় সংখ্যা আছে। তো যেহেতু দুই জায়গাতেই শেষে জোড় সংখ্যা আছে, তাহলে আমরা 2 দিয়ে কেটে দেবো। তো যদি 2 দিয়ে কেটে দাও তাহলে প্রথমে এখানে আসছে 3, 4 দুগুনি 8, মানে 1 চলে আসছে, 7 দুগুনি 14, 1, 9 দুগুনি 18, ঠিক আছে? 3 দুগুনি 6, তারপর 9কে করলাম, 4 দুগুনি 8, 1 বেঁচে ছিল মানে 15 হয়ে গেল, 7 দুগুনি 14, আবার 1 বেঁচে গেল 8, 9 দুগুনি 18 হয়ে গেল। এটাকে কাটো, এটা যদি কাটো 4 দুগুনি 8, 1 বেঁচে গেল 19, 9 দুগুনি 18, 4 দুগুনি 8, 1 বেঁচে গেল 19, আবার 1 বেঁচে গেল 10, তাহলে হবে 5 দুগুনি 10। বুঝতে পেরেছো? আরও একবার দেখে নাও। 4 দুগুনি 8, ঠিক আছে, 2 দিয়ে কাটলাম, 4 দুগুনি 8, তাহলে 1 থাকছে, 1 এখানে চলে আসলো, 19 হয়ে গেল, 9 দুগুনি 18, আবার 1 চলে আসছে, পরে 10 হয়ে গেল, 5 দুগুনি 10, এ হলো 495। যদি মুখে মুখে না পারো তাহলে তোমাদের জন্য এখন একটাই অপশান, 6958কে লিখো, দিয়ে 2 দিয়ে ভাগ করো, ঠিক আছে? 2 দিয়ে ভাগ করো। তোমরা এইভাবে ভাগ করতে পারো যে 3 দুগুনি 6, তারপর 9 নামিয়ে দাও, দিয়ে লিখো তোমরা যে 4 দুগুনি 8, তারপর 1 নামিয়ে দাও, এখানে 5 নামাও, 7 দুগুনি 14, তারপর আবার 1 নামাও, 8 নামাও, 9 দুগুনি 18। এভাবে করতে পারো। এটাকেও তোমরা এভাবে ভাঙতে পারো, 990কে 2 দিয়ে ভাঙতে পারো, 4 দুগুনি 8, 1 চলে এসেছিল, 9 নেমে গেল 19, 9 দুগুনি 18, 1 চলে এসেছিল 0, 5 দুগুনি 10, ঠিক আছে? এবার আমাকে একটা ভগ্নাংশে পরিণত করতে বলেছিল। ভগ্নাংশের কন্ডিশন হলো যে p/q আকারে লিখতে হবে, যেখানে q নট ইকুয়াল 0 হবে। তো আমি কি সংখ্যাটাকে p/q আকারে লিখতে পেরেছি? তো হ্যাঁ স্যার, p/q আকারে লিখতে পেরেছি।
আমার কিউ হর কি নট ইকুয়াল জিরো হয়ে আছে? ইয়েস, হর কিউ নট ইকুয়াল জিরো মানে হর আমার জিরো হয়নি, তো এটাই আমার অ্যান্সার। বুঝতে পেরেছো? আর কোনো সমস্যা আছে? আশা করি সমস্যা নেই। তো চলো ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা দুইয়ের অঙ্কটা করব। কি বলছে দুইয়ের অঙ্কটা দেখো। বলছে যে একটি বিশেষ ধরনের পিতলে 75% তামা, বাকিটা দস্তা আছে। এইরূপ 20 কিগ্রা পিতলে কত কিগ্রা দস্তা আছে? তোমরা বিজ্ঞান বই পড়ে এসেছো পিতল কি কি দিয়ে তৈরি হয়, ব্রোঞ্জ কি কি দিয়ে তৈরি হয়, স্টেনলেস স্টিল কি দিয়ে তৈরি হয়, ইস্পাত কি দিয়ে তৈরি হয়। তো তোমরা ভালোভাবে জানো যে পিতল তৈরি হয় তামা এবং দস্তা এই দুটো মিশিয়ে, এবং পিতল হলো এই জন্য একটি সংকর ধাতু। তো আমরা তো এখন আর বিজ্ঞান আলোচনা করছি না যে বিজ্ঞানের বিষয়গুলো বলবো, আমরা এখন অঙ্ক আলোচনা করছি। তো চলো অঙ্কটাকে সলভ করি। তো ডিয়ার স্টুডেন্ট, এই যে অঙ্কটা আছে কিনা, এই অঙ্কটাকে আমি তোমাদেরকে 3 ভাবে সলভ করে দেখাবো। কয়ভাবে বললাম? 3 ভাবে। আমি 3টেই আলোচনা করব, তোমরা 3টেই দেখবা, ঠিক আছে? এবং যেটাতে বুঝতে পারবা সেটা ভালোভাবে দেখবা, ভালো করে দেখবা, ঠিক আছে? আমি এই অঙ্কটাকে 3 ভাবে আলোচনা করার একটাই কারণ হলো যে যাতে ফাইনালি তোমরা বুঝো যে এই অঙ্কটা কি বলতে চেয়েছে এবং কিভাবে সলভ করতে হবে, ঠিক আছে? দেখো ভাই, অঙ্ক করাটা বড় কথা না, অঙ্ক বোঝাটা বড় কথা। অঙ্ক হচ্ছে ভাই একটা লজিকের জিনিস, ঠিক আছে? অঙ্ককে লজিক দিয়ে করতে হয়, এটা কোনো ম্যাজিক বা মেডিসিন দেওয়া হয় না, ঠিক আছে? অঙ্ক ভাই তোমাকে অনেকে করিয়ে দিবে, অঙ্ক করানো বড় কথা নয়, কিন্তু অঙ্ক বোঝানোটা বড় কথা। যে এই অঙ্কটা করব, এইভাবে করব, কেন করব, এইভাবে হলো, কেন হলো, এই অঙ্কটা করতে হবে, কেন করতে হবে, এই যে কেন, কি, কি হলো, এই প্রশ্নগুলো অঙ্কে তোমাকে করতে হবে, তবেই তুমি অঙ্কের একটা ভালো স্টুডেন্ট হতে পারবে। আর সবথেকে বড় কথা হলো তখনই তোমার অঙ্কের প্রতি ভালোবাসা জাগবে, ঠিক আছে? অঙ্কের প্রতি তোমার ভালোবাসাটা তখনই জাগবে যখন তুমি অঙ্কের প্রতি তুমি প্রশ্ন করতে শিখবে এবং অঙ্কটাকে বুঝে সলভ করতে শিখবে, ঠিক আছে? তো চলো ডিয়ার স্টুডেন্ট, এই অঙ্কটাকে আমি 3 ভাবে সলভ করব। তো আমি প্রথম লিখে নিচ্ছি যে টাইপ 1। এটাকে সলভ করার যে 3টে টাইপ বললাম তার মধ্যে আমি এটা প্রথম টাইপ রাখছি আলোচনা। তো চলো ডিয়ার স্টুডেন্ট, এবার অঙ্কটাকে সলভ করি। অঙ্কে বলছে কত কিগ্রা দস্তা আছে। তো আমি বলি, তোমাদের ক্লাসেও বলি, সবসময় বলি, যে যখন দেখবে যে ম্যাথে কিছু জিজ্ঞাসা করছে, যদি আমাদের জানা না থাকে, তাহলে আমরা একটা জিনিস জানি যে এক্স কে ধরতে হবে। এবার এক্স না, এক্স নয়, তুমি ওয়াই ধরতে পারো, এ ধরতে পারো, বি ধরতে পারো, পি ধরতে পারো, কিউ ধরতে পারো, যা কিছু ধরতে পারো। কিন্তু কি বলতো, সচরাচর কিনা আমরা ম্যাথে এক্স কে ধরি, এক্স ওয়াই কে ধরি। যেমন তুমি এই যেমন ইংরেজি গ্রামারে দেখবা রাম, শ্যাম, যদু, মধু, গীতা, ননিতা, এইসব নামগুলো কমন। তুমি যাবা কোন উদাহরণ দেখবা, ম্যাক্সিমাম তোমাকে রাম, শ্যাম, যদু, মধু, গীতা, ননিতা দিয়ে দিচ্ছে, বুঝতে পারলা? ঠিক তেমন অঙ্কে কিনা তোমার ওই ধরাধরির যদি সমস্যা আছে কিনা, তাহলে কিন্তু এক্স কে ধরে, কিন্তু স্যার এক্স কে ধরতে হবে না, তুমি যে কোনটা ধরতে পারো, ঠিক আছে? কিন্তু সচরাচর আমরা এক্স কে ধরে রাখি, মানে এটা মানে বুলে ঠিক যেমন আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, যদি কোনো ছড়া বলে কিনা তাহলে এটা যেমন মাইন্ডে ভাসে ওঠে, ঠিক আছে? ঠিক তেমনই কিনা যখন কোনো কিছু ধরার কথা বলে কিনা তখনই আমাদের মনে কিনা এক্সটাই ভাসে ওঠে, ঠিক আছে? তাই আমরা এক্স কে ধরি। তো চলো, কত কিটা দশটা আছে আমরা জানি না, তাহলে আমরা ধরে নিব যে ধরি এক্স কিগ্রা দশটা আছে। এবার ডিয়ার স্টুডেন্ট, বলো তো এই রূপ, হ্যাঁ মানে এই যে মিশ্রণটা বলেছে না, এই মিশ্রণের কথা বলেছে, হ্যাঁ, যে এমন মিশ্রণে 20 কিগ্রা পিতলে কত কিগ্রা দশটা আছে না, তো এক্স কিগ্রা দশটা আছে। এবার এই যে পিতলটা তৈরি হয়েছে কি কি দিয়ে, তো স্যার পিতলটা তৈরি হয়েছে আপনার তামা দিয়ে, আর স্যার পিতলটা আপনার তৈরি হয়েছে দস্তা দিয়ে। আর স্যার এই তামা আর দস্তা দিয়ে যে পিতল তৈরি হয়েছে সেই পিতল হলো 20 কেজি। এখন স্যার পিতল যদি 20 কেজি হয় আর দস্তা যদি এক্স কেজি হয়, কিগ্রা যার পুরো নাম হলো কিলোগ্রাম, আর কিলোগ্রামকে আমরা ইংরেজিতে বলি কেজি। কিগ্রা কিলোগ্রাম ইংরেজিতে আমরা শর্টে বলি কেজি। তো কিগ্রা বা কেজি একই জিনিস, ঠিক আছে? কিগ্রা বা কেজি একই জিনিস, বুঝতে পারলাম? তো মোট পিতল ছিল কত কেজি? 20 কেজি। 20 কেজি পিতলে দস্তা আছে কত? এক্স কেজি। তাহলে ডিয়ার স্টুডেন্ট, তামা কত কেজি আছে এটা কি বার করতে পারবো? অবভিয়াসলি পারবো। তাহলে আমরা লিখি যে এবং
তামা হবে, তামা আছে সমান সমান 20 কিগ্রা বিয়োগ এক্স কিগ্রা। দেখো তো ডিয়ার স্টুডেন্ট, আমি যে দুটো লাইন লিখলাম, এই দুটো লাইন বুঝতে পারলে কিনা? বুঝতে পারলাম? আর যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করবো, ঠিক আছে? আমি আর না হলে ক্লাসে জিজ্ঞাসা করতে পারো, আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? এবার আমরা কি করব? এবার আমরা পার্সেন্টেজের গল্পটা পড়ব। পার্সেন্টেজের গল্পে বলছে যে পিতলে তামা আছে 75%। পিতলে তামা আছে কত পার্সেন্ট? বলছে যে পিতলে তামা আছে 75%। ডিয়ার স্টুডেন্ট, এটুকু আমি রাফ করছি, হ্যাঁ এটুকু তোমার পরীক্ষার খাতায় করিও না, হ্যাঁ প্লিজ ভাই, এটুকু পরীক্ষার খাতায় করিও না, এটুকু তোমাদের আমি বোঝানোর জন্য রাফ করছি, ঠিক আছে? রাফ সিট এটুকু, ঠিক আছে ভাই? এটুকু হচ্ছে তোমাদের পরীক্ষার খাতার অঙ্ক, এটুকুটা হচ্ছে আমার রাফ সিট, ওকে? আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, বলেছিল যে পিতলে তামা আছে 75%। তার মানে ডিয়ার স্টুডেন্ট, পিতলে তামা আছে 75/100। ও ডিয়ার স্টুডেন্ট, 75% সমান সমান 75/100, এটা কি বুঝতে পেরেছো? পেরেছো? ব্যাস। এবার ডিয়ার স্টুডেন্ট বলো, এই যে 100টা আছে, এই 100টা কি আমার আসল ভ্যালু নয়? 100টা আমার আসল ভ্যালু, 100টাই আমার মূল ভ্যালু, 100টাই আমার বেস ভ্যালু। আমি যখন ভগ্নাংশ শুরু করি, প্রথম যেদিন শুরু করি সেদিন আমি বারবার 10-15 ধরনের উদাহরণ নিয়ে বলেছিলাম যে ভগ্নাংশের নিচে থাকে বেস ভ্যালু, ওপরে থাকে টার্গেট ভ্যালু, নিচে থাকে বেস ভ্যালু, ওপরে থাকে টার্গেট ভ্যালু, বা নিচে থাকে ইনিশিয়াল ভ্যালু, ওপরে থাকে টার্গেট ভ্যালু। তো এখানে যে নিচে আছে এটা হলো আমার ইনিশিয়াল ভ্যালু, বা এটাকে বলতে পারো বেস ভ্যালু, বা এটা হলো আমার মূল ভিত্তি। তো মূল ভিত্তিটা কার? পিতলের। তাহলে আমার পিতল যদি 100 হয় তাহলে তামা আমার কত আছে? 75। পিতলে তামা আছে 75%। এটুকের মানে হলো পিতল যদি হয় 100, পিতল যদি হয় 100 তাহলে তামা আছে 75। পিতল যদি হয় 100, তামা আছে 75। এইটুকান বুঝাতে পারলো কিনা বলো, এইটুকান বুঝতে পারলা কিনা বলো? এটুকান বুঝতে পারলা? তাহলে পার্সেন্টেজে কি বুঝতে পারলো? পার্সেন্টেজে এটুকুই বুঝতে পারলো স্যার যে পিতল যদি 100% হয় তবেই তামা আছে 75%। এটা তো স্যার পার্সেন্টেজের গল্প ছিল। তাহলে স্যার কেজি ক্ষেত্রে কি বলবো? তাহলে কেজি ক্ষেত্রে আমরা বলবো যে পিতলে তামা আছে, পিতলে তামা আছে, এটা কিসে বলছে এবার? এটা কিন্তু আমরা কিগ্রার হিসাব করছি। এখানে আমাদের কিসে হিসাব ছিল? এটা আমি কিন্তু পার্সেন্টেজের বোঝানো, এবার আমি কিগ্রার বোঝাচ্ছি। তো পিতলে তামা আছে, পিতল দেখো তো ওপরে ছিল তামার মান, নিচে ছিল পিতলের মান, তাহলে এখানেও সেম জিনিস হবে। পিতল কত কেজি ছিল? তোমরা বলবা 20 কেজি, তো নিচে 20 কেজি লিখনু। আর তামা কতখানি আছে? তামা আছে 20 কিগ্রা মাইনাস এক্স কিগ্রা, তো আমরা এখানে 20 মাইনাস এক্স লিখছি, কিগ্রা কিগ্রা কমন রেখে দিচ্ছি, বা এখানে আমরা কমন নিচ্ছি না, বা যদিও লেও কিনা তো কাটা যাবে, তো আমরা এখানে রাখছি, 20 মাইনাস এক্স, কি রাখছি? 20 মাইনাস এক্স। এটুখান বুঝতে পারলে কিনা দেখো। পিতলে তামা আছে 75%, তার মানে 75/100, অর্থাৎ এটুকের মানে পিতল যদি হয় 100 তাতে তামা আছে 75। এটা ছিল পার্সেন্টেজের হিসাব, এটা ছিল স্যার পার্সেন্টেজের হিসাব। যখন কিগ্রার হিসাবে আসলাম স্যার, পিতলে তামা আছে, পিতল যদি হয় 20 কেজি তাহলে সেখানে তামা আছে 20 কিগ্রা মাইনাস এস কিগ্রা, কারণ এক্স আমরা 10টা ধরেছি। তো ডিয়ার স্টুডেন্ট এটুখান আমি বুঝাতে পারছি, এটুখান বুঝতে পেরেছি। তাহলে ডিয়ার স্টুডেন্ট এবার বলো তো আমি কি প্রশ্ন অনুসারে লিখতে পারি? প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে আমি এটা লিখতে পারি ডিয়ার স্টুডেন্ট যে 20 মাইনাস এক্স, আর নিচে আমি লিখতে পারি 20 সমান আমি লিখতে পারি 75%। 75% ডিয়ার স্টুডেন্ট আমি এটা লিখতে পারি, এটা লিখতে পারি, কারণ এটা সমান এটা, তো তাই না? 100তে 75 থাকা যা, 20 কেজিতে 20 মাইনাস এক্স কেজি থাকাও তা, এটা সমান এটা, এটুকু যা রিপ্রেজেন্ট করে এটুকু তা রিপ্রেজেন্ট করে। তাহলে আমি এটুক সমান এটুক লিখতে পারি, এটুক সমান এটুক লিখতে পারি, বা তোমাদের বোঝানোর জন্য আরো একটা লাইন লিখি, তাহলে তোমরা আরো সুন্দর বুঝতে পারবা। 20x মাইনাস 20 সমান 75/100। পিতলে তামা আছে 75%, মানে তামা যদি হয় 100 তাহলে পিতল আছে, সরি পিতল যদি হয় 100, পিতল যদি হয় 100, পিতল যদি হয় 100, তামা আছে 75, তামা আছে 75। ঠিক তেমন এটা ছিল পার্সেন্টেজের হিসাব। কেজিতে এখন বলছি, পিতল যদি হয় 20 কেজি, পিতল যদি হয় 20 কেজি তাহলে তামা আছে 20 মাইনাস এক্স কেজি, তামা আছে 20 মাইনাস এক্স কেজি, দুটো কি ইকুয়াল ইকুয়াল আছে? বুঝতে পেরেছো?
বুঝাতে পেরেছি? নেক্সট এবার দেখো, বা এবার ডিয়ার স্টুডেন্ট আমরা কোনাকুনি গুণ করব, ঠিক আছে? তো আমরা এটা দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে দেখো এই 100 দিয়ে যদি 20 কে গুণ করি তাহলে 2 1 2 আর 1 খান 2 খান 3 খান 3 খান 0 বসে যাবে, মাঝে মাইনাস আছে মাইনাস বসে দাও, 100 দিয়ে x কে গুণ করলে হবে 100x। আর এখানে 20 দিয়ে 75 কে গুণ করো, 75 দুগুনি হয় 150, আশা করি সবাই জানো। আর এখানে একটা শূন্য বসে দাও। ডিয়ার স্টুডেন্ট এটা বুঝতে পেরেছো? এবার আমরা পরের ধাপ যেটা করবো ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা পরের ধাপ করব যেখানে মাইনাস 100x কে রেখে দিব, আর এই পারে যে 1500 আছে এই 1500 থেকে গেল, আর এই 2000কে ওই পারে পেটে দিব। তো এই 2000 যদি ভারত থেকে বাংলাদেশ যায় মানে সমান চিহ্নর এই পার থেকে ওই পার যায়, তাহলে তার কিন্তু আইডেন্টি চেঞ্জ করে ফেলতে হবে, ঠিক আছে? মনে করো তুমি ভারত থেকে বাংলাদেশ যাচ্ছ লুকাচুপি করে, তুমি যদি আইডেন্টি না চেঞ্জ করো, হ্যাঁ ভারত তুমি বাংলাদেশে যা বলে যে আমি ভারতের লোক, হ্যাঁ কিন্তু তুমি কোনো ভিসা টিসা করে যাওনি, তাহলে তোমার অবস্থা কি হবে? হ্যাঁ, তো ইও কিন্তু কি করছে দেখো, দেখো বর্ডার ক্রস করছে, বর্ডার ক্রস করে যাচ্ছে, তাহলে একার পরিচয় লুকাইতে হবে। তো এই বেটা ছিল প্লাস, ওই বেটা ওই পারে যে কি গেল মাইনাস, বুঝছে? না 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 না, আমি বাংলাদেশের লোক, দেখো আমার আগে প্লাস নাই, বুঝলাম? তো এই বেটা ওই পারে যাওয়ার আইডেন্টি চেঞ্জ করে ফেললো, এই পারে ছিল প্লাস, ওই পারে যাওয়া মাইনাস। কিন্তু অ্যাকচুয়াল এখানে এর রহস্যটা আরো ডেপলি আছে, যে পারে কি করে মাইনাস আসলো এটা আমি অফলাইন ক্লাসে বলে দেবো, ঠিক আছে? তোমাদের বোঝানোর স্বার্থে আর মনে রাখার স্বার্থে আমি এই ট্রিকটা বললাম, কিন্তু এর পেছনে অ্যাকচুয়াল অন্য রহস্য আছে, ওই রহস্যটা আমি তোমাদের অফলাইন ক্লাসে আলোচনা করবো, ঠিক আছে? আমি অনলাইন ভিডিওতে আলোচনা করছি, একটু আমাকে মনে করিয়ে দিবা, আমি ক্লাসে আলোচনা করে দিবো যে এর মধ্যে অ্যাকচুয়াল রহস্যটা কি আছে, যে কিভাবে এপারে প্লাস থাকবে, এপারে কিভাবে মাইনাস যায়, কিভাবে এর পিছনে রহস্যটা আমি ক্লাসে বলে দেবো। এবার ডিয়ার স্টুডেন্ট দেখো, পাঁচশো আমরা লিখতে পারি মাইনাস 100x, আর এখানে 1500 থেকে 2000 বাদ দিলে হবে মাইনাস 500। এবার ডিয়ার স্টুডেন্ট এই পারের মাইনাস এই পারের মাইনাস কাটা যায়, ঠিক আছে? কেন কাটা যায় এর পিছনে রহস্য আছে, আমাকে ক্লাসে মনে করিয়ে দিবে, আমি তোমাদের ডিটেলসে বলে দেবো, ঠিক আছে? এবার ডিয়ার স্টুডেন্ট দেখো, বা 100x সমান আমরা লিখতে পারি 500, ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট? এবার আমার আসছে না তাই আমি এবার এই জায়গাতে লিখছি, হ্যাঁ আমি কিন্তু এবার রাফ শিটকে মিশিয়ে ফেলছি, ঠিক আছে? কেউ যদি এই পর্যন্ত স্ক্রিনশট নিতে চাও তো নিয়ে নাও, কেউ নিতে চাইলে নিয়ে নিতে পারো। ওকে চলো এবার আমি এটা মিশাচ্ছি। এবার দেখো ডিয়ার স্টুডেন্ট, আমি এখান থেকে আবার শুরু করছি, ঠিক আছে? এই জায়গা থেকে শুরু করছি। তাহলে আমি এখানে পেয়েছিলাম যে 100x সমান 500, তাহলে 100x সমান 500 পেলাম ডিয়ার স্টুডেন্ট। এবার আমরা অতএব দিয়ে দিলাম, আর 100-এর সঙ্গে x এর কি সম্পর্ক আছে? 100-এর সঙ্গে x এর গুণের সম্পর্ক আছে। কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক। তো গুণের সম্পর্ক যদি থাকে আর এই মামুদ ছেলেও যদি এখানে বর্ডার চেঞ্জ করে, তাহলে এই পারে গুণ ছিল ওই পারে যা ভাগ হয়, ওই পারে যে কি হয় ভাগ হয়। তো ভাগ তোমরা এইভাবে করতে পারো, অথবা সরাসরি নিচেও বসিয়ে দিতে পারো, ঠিক আছে? এভাবে করতে পারো, অথবা সরাসরি নিচে বসাতে পারো। তো আমি সরাসরি নিচে বসিয়ে দিচ্ছি, যে এখানে ছিল 500 ভাগ করে নিচে চলে আসবে, তাই নিচে বসিয়ে দিলাম। এবার কাটাকাটি করে দাও, শূন্য শূন্য কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, নিচে কি একের দাম আছে? নিচে একের দাম নেই, তাহলে x মান কত আসলো? 5 আসলো। x মান কত আসলো? 5 আসলো। এর স্টুডেন্ট আমরা কি ধরেছিলাম? 10টা আছে, কত কিগ্রা? x কিগ্রা। x মানে কত? 5, তাহলে লিখে দিব অতএব 20, আচ্ছা ওই রূপ, হ্যাঁ সরি সরি একটু লিখে যাবে এই ওই রূপ, হ্যাঁ এখানে আর এই রূপ দিচ্ছি না, যে এই রূপ লিখলে হবে, বা আমরা লিখছি ওই রূপ, অর্থাৎ মিশ্রণটা যেমন ছিল তেমন বলছে, ওই রূপ, সরি ওই রূপ 20 কিগ্রা পিতলে 10টা থাকবে 5 কিগ্রা। ডিয়ার স্টুডেন্ট এটা ছিল আমার টাইপ 1 বোঝানোর তালিকা, যে বুঝলে খুব ভালো। আর স্কুলে ভাই এভাবেই করতে হবে, এক্স ধরেই করতে হবে, ঠিক আছে? তো তোমরা এটাই করবা, কিন্তু আমি তোমাদের বোঝানোর স্বার্থে যাতে আরো ইজি বুঝতে পারো, আরো সহজে বুঝতে পারো, যেন মজা লেগে যায়, যেন একবারে জিঙ্গা লালা হয়ে যায়, তো ওই জন্য আমি আরো দুটো টাইপ আলোচনা করবো। তো চলো এবার টাইপ 2 আলোচনা করি, আর এই পর্যন্ত একটা স্ক্রিনশট নিয়ে নাও সবাই। আচ্ছা চলো এবার টাইপ 2 আলোচনা করি। ওকে চলো ডিয়ার স্টুডেন্ট এবার টাইপ 2 আলোচনা করি। ডিয়ার স্টুডেন্ট বলো তো পার্সেন্টেজে কোনো একটা কিছু মোট কত হয়? তো বলবে যে স্যার পার্সেন্টেজে মোট কোনো কিছু একটা 100% হয়, মানে স্যার পার্সেন্টেজের কথা বললে পার্সেন্টেজে মোট হয় স্যার 100%। আর স্যার যদি ভগ্নাংশের কথা বলেন কিনা স্যার, তাহলে ভগ্নাংশে মোট হয় 1/1, মানে স্যার 1। আর স্যার যদি ডিগ্রিতে বলেন তাহলে স্যার মোট ডিগ্রিতে হয় স্যার 360 ডিগ্রি, মানে স্যার ডিগ্রির কথা বলে 360, পার্সেন্টেজের কথা বললে 100%, ভগ্নাংশের কথা বললে 1/1, মানে স্যার 1। তো স্যার এখানে ফান্ডা আছে পার্সেন্টেজের, তার মানে স্যার একটি বিশেষ ধরনের পিতলে 75% তামা আছে, বাকিটা 10টা আছে, মানে স্যার আপনি এটাই তো বলতে চাইছেন না স্যার, যে এই যে তামা
আর এর সঙ্গে দস্তা স্যার এই দুটোকে যোগ করে স্যার তৈরি হয়েছে পিতল। স্যার আপনি তো এটাই বলতে চাইছেন তাই না? তা আমি বললাম হ্যাঁ বাবু আমি এটাই বলতে চাইছি যে এই যে তোমার পিতল আছে, এই পিতলে কিনা বাবু এই পিতলটা তোমার দুটো আলাদা আলাদা ধাতুকে যুক্ত করে তৈরি করা হয়েছে। কি কি না তো বাবু, একটা হলো তামা আর একটা হলো দস্তা। দস্তাকে ইংলিশে বলে জিঙ্ক, ZINC, জিঙ্ক। তো স্যার এবার এই যে পিতলটা স্যার এর রিয়েল ভ্যালু যাই হোক না কেন স্যার এটা পার্সেন্টেজে স্যার 100% হবে। রিয়েল ভ্যালু যাই হোক না কেন স্যার এটা পার্সেন্টেজে স্যার 100% স্যার এটা 100% হবে। ও স্যার তাই না? পার্সেন্টেজে যে কোনো জিনিস 100%, আমি 100%, তুমি 100%, আমরা প্রত্যেকে এক একটা 100%, ঠিক আছে? তো এই পিতল এর রিয়েল ভ্যালু যাই হোক না কেন এই পিতল কিন্তু 100% আছে, ঠিক আছে? এবার এই পিতল 100% আছে, আর বলছে পিতলের তামা তামা আছে 75%। তাহলে ডিয়ার স্টুডেন্ট দশটা কতটুকু আছে? দশটা আছে 25%। দশটা কত নিয়ে আছে? 25%। দেখো তো 75% আর 25% 100% হচ্ছে কিনা, বুঝতে পেরেছো? 75% আর 25% দেওয়া হচ্ছে 100%, বুঝতে পারলাম? এবার আমার বলছে যে এই রূপ 20 কিগ্রা পিতলে কত কিগ্রা দস্তা আছে। তাহলে আমি তো দেখতে পাচ্ছি যে পিতল আমার 100%, তাহলে ডিয়ার স্টুডেন্ট পিতল আমার ছিল কত পার্সেন্ট? 100%। 100% সমান অঙ্কে কত কিগ্রা বলেছে ডিয়ার স্টুডেন্ট? তোমরা বলবা যে স্যার 20 কিগ্রা বলেছে। তাহলে স্যার আমার কার জিজ্ঞাসা করেছে? দস্তা। দস্তা কত পার্সেন্ট স্যার? 25%। মানে স্যার 25% সমান কত কিগ্রা? এইটা যদি বার করে দিই তাহলে অঙ্ক চাকাচাক হয়ে যাবে। এবার আমরা এটা তুমি প্রবলেম দেখালাম যে আমার তো প্রবলেম এখানে আছে, এবার আমি সুন্দর করে লিখে দিব 100% সমান যদি 20 কিগ্রা হয় তাহলে স্যার 1% সমান 20/100 কিগ্রা হবে। বুঝতে পারলেন স্যার? তাহলে স্যার 25% সমান হবে স্যার 20 গুণিত 25/100 কিগ্রা। 100 কিগ্রা স্যার 25 দিয়ে 100 কাটেন না স্যার, 4 4 দিয়ে স্যার 20 কে কাটেন 5, তার মানে স্যার অতএব 25% সমান স্যার 5 কিগ্রা। 25% সমান 5 কিগ্রা। তাহলে স্যার দশটা 25% সমান 5 কিগ্রা আছে স্যার। ও স্যার আর 25 সমান যদি 5 হয় তাহলে স্যার 75 সমান স্যার 100% 15 কিগ্রা হবে, কারণ 3 এর মাল্টিপল 25 কে 3 দিয়ে গুণ করো 75 হয়েছে, তাহলে 5 কে 3 দিয়ে গুণ করো 25 থেকে 75 কত গুণিত 3 এর, তাহলে 5 এর থেকে 15 কত গুণ হবে? এটা 3 দিয়ে গুণ হবে, তাহলে 15 কিগ্রা। দেখো 15 আর 5 20, বুঝলো? 100% সমান কত কিগ্রা? 100% সমান 20 কিগ্রা। তো এটা বোঝানোর জন্য আমার একটা টাইপ ছিল, বুঝতে পেরেছো? যখন আমরা এনএমএসসির অঙ্ক করবো বা যখন তোমরা যদি ক্লাস 9 উঠে যদি নবোদয় করো, তো আমি যদি ক্লাস 4 কিনা আমি কিন্তু সব এবার শর্ট ট্রিক্সে করে দেবো। হ্যাঁ, বড় বড় অঙ্ক কিনা লেট ছক্কা হয়ে যাবে তাড়াতাড়ি। চলো আরো একটা টাইপ দেখিয়ে দিই, বলেছিলাম যে টাইপ 3 আরো একটা দেখাবো, দেখিয়ে দিই। ডিয়ার স্টুডেন্ট জানো এটাকে কিনা এখানে কিনা আমরা অনুপাতে নিয়ে যেও করতে পারতাম, জানো? তো চলো সেটাই ওখানেই করছি, ঠিক আছে? মানে এগুলো কি বলতো, মানে মাথায় বুদ্ধি থাকলে বিভিন্ন ভাবে করা যায়, বুঝতে পেরেছো? তো আমি চলো প্রধানত আমি 3টে দেখাচ্ছি, এই একটা বুঝতে পারলাম। আচ্ছা স্ক্রিনশট নিয়ে নাও কেউ একটা, হয়েছে? চলো এবার টাইপ 3 আলোচনা করি। টাইপ 3। ও ডিয়ার স্টুডেন্ট কি বলছে দেখো টাইপ 3 তে। টাইপ 3 তে বলছে একটা বিশেষ ধরনের পিতলে 75% তামা আছে, বাকিটা দস্তা আছে। তো তামা আছে, তামা আছে, এটা বুঝাচ্ছি। হ্যাঁ, শুধু বুঝো ব্যাপারটা, বুঝো যেটা করবা সেটা তো প্রথমে টাইপ অনে করে দিয়েছি, শুধু ব্যাপারটা বুঝো। তো তামা আছে, তামা আছে কত ডিয়ার স্টুডেন্ট? তামা আছে 75%। তামা কতখানি আছে? 75% আছে। ডিয়ার স্টুডেন্ট এটা বুঝতে পেরেছো? কতখানি আছে? 75% আছে। ডিয়ার স্টুডেন্ট 75% মানে এর আগেও আমরা করলাম যে 75/100। ডিয়ার স্টুডেন্ট এটা কাটাকাটি করলে হবে 3/4, 3/4। এবার ডিয়ার স্টুডেন্ট তামা আছে 75%, মানে 100-তে 75 ভাগ, মানে 4-এ 3 ভাগ, মানে টোটাল পিতলে পিতলে তামা ছিল 75%। তার মানে পিতলকে যদি আমরা 4 ভাগ করি, পিতলকে যদি আমরা 4 ভাগ করি, পিতলকে যদি আমরা 4 ভাগ করি তাহলে 3 ভাগ আছে তামা, তাহলে 3 ভাগ আছে তামা, তাহলে 3 ভাগ আছে তামা। পিতলকে যদি 4 ভাগ করি তাহলে তামা আছে 3 ভাগ, তাহলে দশটা ক ভাগ আছে? তাহলে দশটা ক ভাগ আছে?
তামা তো আছে 3/4 ভাগ, তাহলে 10টা আছে 1/4 ভাগ, মানে টোটাল যদি 4 ভাগ হয় আর যদি 3 ভাগ তামা নিয়ে নেয় তাহলে 10টা আছে 1 ভাগ, তাহলে 10টার হবে 1/4। তো এটা কিভাবে করবো? তো আমরা জানি যে দেখো তামাটা টোটাল কত ছিল, তামাটা টোটাল 100% ছিল, তামা টোটাল কত পার্সেন্ট ছিল, সরি পিতল পিতল সরি পিতল পিতল পিতল, তাই না? পিতল কত ছিল, পিতল সমান আমরা 100% দিয়েছি, কত পার্সেন্ট, 100%। 100% মানে কত ডিয়ার স্টুডেন্ট, 100/100 কাটাকাটি করলে কত হবে ডিয়ার স্টুডেন্ট, 1 হলো, কত হলো 1 হলো। 75 থেকে যেমন 3/4 পেলাম, 75% থেকে যেমন 3/4 পেলাম, ঠিক তেমন ভাবে 100% থেকেও কিন্তু 1 পেলাম, বুঝতে পেরেছো? এবার দেখো এই 100% এর মধ্যে 75% তামা আছে, তার মানে 10টা কতখানি আছে, 25%। আমি যদি ভগ্নাংশে বলি 1, আমি বলেছিলাম ভগ্নাংশে মোট কত হয় 1, দেখলে তো 1 কিভাবে পেলাম। তো পিতল কত আছে 1, তামা আছে কত 3/4, তাহলে 10টা কতখানি আছে, তাহলে 10টা আমাদের যদি এখান থেকে নির্ণয় করতে হয় তাহলে 10টা সমান সমান আমরা কত পাবো, তাহলে 1 বিয়োগ 3/4, মোট পিতল থেকে এই পিতল থেকে তামাকে বাদ দিয়ে দেবো, তাহলে 10টা পেয়ে যাবো, তাহলে 4 বিয়োগ 3 4 সমান 1/4। এটা কি হলো 10টা, 10টা কতখানি আছে 1/4, পিতল কত আছে 3/4। আবার দেখো এই 3/4 আর 1/4 যোগ করো, দেখো আবার 1 হয়ে আসবে, দেখুন আমি জাস্ট বুঝাচ্ছি, ঠিক আছে? তাহলে পিতল ছিল কত 1, 100% মানে 1, তামা আছে কত 75%, তাহলে হ্যাঁ তামা আছে 75% মানে 3/4, তাহলে 10টা আছে কত 1/4, 1/4 মানে কিন্তু আবার তুমি এটাকে পার্সেন্টেজ লিখে দেখবা এটা সময় কিন্তু আবার 25% হবে, বুঝতে পেরেছো? এবার একটা জিনিস দেখো, আমি যেটা বুঝাতে চাচ্ছি, আমি এটা বুঝাতে চাচ্ছি যে তামা আছে কতখানি, তো তোমরা বলবা যে তামা আছে 3/4, তামা আছে কত 3/4, অর্থাৎ 4 ভাগ পিতলে 3 ভাগ তামা আছে। এটা কি বলতো, এটা হলো পিতল, এটা কার, এটা কে আছে, এটা হলো পিতল, এটা পিতল, তাই না? 4 ভাগ পিতলে তামা আছে ক ভাগ, তামা আছে 3 ভাগ। এবার এই দেখো তো, আমরা তো অঙ্ক ক্যালকুলেট করে পেলাম যে পিতল আছে 4, পিতল কত আছে 4, কিন্তু অঙ্কে বুঝে পিতল কত আছে 20 কিগ্রা, অঙ্কে পিতল আছে কত 20 কিগ্রা। এবার বলো ডিয়ার স্টুডেন্ট, এই 4 এর সাথে কত গুণ করলে 20 কিগ্রা পাবো? তো তোমরা বলবে যে স্যার 5 কিগ্রা গুণ করতে হবে, স্যার 5 কিগ্রা গুণ করতে হবে। তাহলে দেখো আমরা এবার ভগ্নাংশে ক্লাস 5 এ পড়েছি যে ভগ্নাংশের হরকে যত দিয়ে গুণ করবা লবকে তত দিয়ে গুণ করতে হবে, অথবা হরকে যত দিয়ে ভাগ করবা লবকে তত দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখন আমি যদি হরকে 5 কিগ্রা দিয়ে গুণ করি, তাহলে লবকে আমার 5 কিগ্রা দিয়ে গুণ করতে হবে, লবকে আমার কত দিয়ে গুণ করতে হবে 5 কিগ্রা দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 5 কত হবে 15 কিগ্রা হবে। তোমরা সমতুল্য ভগ্নাংশ করার ছো না, ক্লাস 5 এর সমতুল্য ভগ্নাংশ করার জন্য আমি সমতুল্য ভগ্নাংশ ইউজ করছি এখানে, দেখো তাহলে তামা আছে কতখানি, তামা আছে 15 কিগ্রা। ঠিক একইভাবে আমরা করতে পারি, তাহলে 10টা কতখানি আছে স্যার, 10টা আছে 1/4, ঠিক আছে স্যার। 4 তো হলো স্যার পিতল, পিতল স্যার কত ছিল, পিতল ছিল স্যার 20 কিগ্রা, পিতল কত ছিল স্যার 20 কিগ্রা। স্যার বলেন তো এই 4 এর সাথে কত গুণ করলে 20 কিগ্রা পাবো? স্যার 5 কিগ্রা গুণ করলে 20 কিগ্রা পাবো। হ্যাঁ একেবারে ভেরি গুড। তাহলে এই একের সাথে কত গুণ করতে হবে, একের সাথে তোর 5 কিগ্রা গুণ করতে হবে, একের সাথে কত গুণ করতে হবে 5 কিগ্রা, তাহলে 5 কে 5 কিগ্রা। আমরা যখন কোনো কম্পিটিটিভ লেখা পড়বো তখন কিন্তু আমরা ভাই এরকম শর্টই করবো, ঠিক আছে? ওই এক্স ধরো এক্স বার করবো, অত ফান্ডা ফান্ডা ক্লিয়ার করার টাইম নেই আমাদের হাতে, বুঝতে পারলি? তো দেখ এটা কি না আরো একটা টাইপে বোঝা যায়, ঠিক আছে? এবার আমি অত টাইপে যাচ্ছি, দেখো আশা করছি আমি যে 3টা টাইপ আলোচনা করলাম এই 3টা টাইপে তোদের মাথায় কিছু হলেও বুঝতে পেরেছিস যে অ্যাকচুয়াল এই প্রবলেমটা প্র্যাকটিক্যালি কি বলতে চাইছিল, যে টোটাল যদি 20 কিগ্রা থাকে তাতে যদি 75% তামা থাকে তাহলে অবশ্যই 25% 10টা আছে। এবার যদি 75% আর 25% 100% সমান যদি 20 কিগ্রা হয় তাহলে অবভিয়াসলি 25% সমান 5 কিগ্রা হবে, এটা তোরা বুঝতে পেরেছিস। এইসব অঙ্ক কিনা মুখে মুখে সলভ করে দেওয়া যাবে, ঠিক আছে? কিন্তু স্কুলের মাস্টার তো মুখে মুখে লিখবে না, খাতায় লিখবে, তো খাতায় তোরা কিন্তু এক্স ধরে করবি। হ্যাঁ স্কুলে আবার এই শর্ট প্রসেস নাও লিখতে পারে, তাই তোরা প্রথম টাইপ অনেক এক্স প্রসেসটা বাড়তে প্র্যাকটিস করবি, ঠিক আছে? আর এগুলো আমি বোঝানোর জন্য বললাম, ঠিক আছে? তো আমাদের 2 এর 2টা এখানে শেষ করছি, এবার আমরা 3 এরটা করবো, ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট? এবার আমরা 2 এর দাগের 3 নম্বর অঙ্কটা করি, ঠিক আছে? তো 2 এর দাগের 3 নম্বর অঙ্কটা আছে সরল করো, অর্থাৎ সিম্পলিফাই করতে বলেছে। তো এটাকে বডমাস রুল অনুসারে করতে হবে, ঠিক আছে? ক্লাস 5 এ তোমাদের বইয়ে বডমাস একটা রুল ছিল, কিন্তু আমি আরো এক ধাপ আগিয়ে গিয়ে আমি ভট মাস তোমাদের পড়িয়েছিলাম, ভট মাস তোমাদের পড়িয়েছিলাম। তো এই রুলটার প্রত্যেকটা লেটার কি রিপ্রেজেন্ট করতে চাই সেটা ইংরেজিতে এবং বাংলাতে সাইন সহকারে ডিটেলসে আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো দেখো তো ভাই এখানে দুটো সাইন আমরা দেখতে পাচ্ছি, একটা গুণের দেখতে পাচ্ছি, একটা যোগের দেখতে পাচ্ছি। তো দেখো তো ভাই এই দেখো এ মানে হচ্ছে অ্যাডিশন মানে হচ্ছে যোগ, আর এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ। তো বলো তো বাঁ দিক থেকে আমাদের যাইতে হয়, তো বলো তো আগে আমাদের গুণের কাজ করতে হয়েছে না যোগের কাজ করতে হয়েছে? তো অবশ্যই আগে গুণের কাজ করতে হয়েছে, তাই না? অবশ্যই আমাদের গুণের কাজ করতে হচ্ছে। তো এটাকে আমরা গুণের কাজ আগে করব, তারপর যোগের কাজ আগে করব। তো তার আগে আমরা এটাকে সাজিয়ে নেবো যাতে আমাদের সরল করতে না ভুল হয়। তো আমরা এইভাবে অঙ্কটা সাজিয়ে নেবো যে প্রথমে এই অঙ্কটা আছে কিনা, প্রথমে অঙ্কটা তোমরা খাতায় টুকবে আগে এইভাবে 0.0
35 গুণিত 0.35 যোগ 0.15 গুণিত 0.15 যোগ 2 গুণিত 0.35 গুণিত 0.15 লিখলাম। তারপর এবার আমরা এর টুখানটাকে ব্র্যাকেট করে নেব, 0.35 গুণিত 0.35, কারণ এটুকুর কাজ আগে হবে তাই না, তারপর যোগ, তারপর এটুখানটা আবার ব্র্যাকেট দিয়ে নেবো, কারণ গুণের কাজ আগে হয়, তাই যেখানে যেখানে আমরা গুণ দেখছি সেখানটা আমরা কিন্তু ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো যাতে আমাদের ভুল না হয়। তারপর এটা আমরা আবার ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো যাতে আমাদের ভুল না হয়। ঠিক আছে, আমরা আমাদের কাজ কিভাবে করতে হবে সেই লিমিটটা করে দিলাম, ব্যাস, আর ভুল হবে না। এবার আমরা আগে ব্র্যাকেটের কাজগুলো করব, তারপর তখন আমরা যোগের কাজগুলো করবো। ঠিক আছে, এভাবে তোমরা ব্র্যাকেট দিয়ে নেবা, তাহলে ভুল হবে না। ঠিক আছে, এবার ডিয়ার স্টুডেন্ট 0.35 এর সঙ্গে 0.35 গুণ করতে হবে, অর্থাৎ এখানে দশমিকের গুণ এসছে। তো দশমিকের গুণ করা খুবই সহজ তাই না, তুমি শুধু একটা জিনিস ভাবো, এইটার সাথে এইটা গুণ করতে হবে তাই না। তো তুমি আমাকে এই নাম্বারটাই বলো যে দশমিকটা কটা ডিজিটের আগে আছে। তো বলবে স্যার দুটো ডিজিটের আগে আছে, স্যার দেখতে পাচ্ছেন না কত বড় বড় করে লেখা আছে দুটো ডিজিটের উপর। হ্যাঁ, দুটো ডিজিটের উপর আছে। এখানে কটা ডিজিটের উপর আছে, এখানেও দুটো ডিজিটের উপর আছে। তাহলে টোটাল কটা, এই দুটো মিলিয়ে টোটাল কটা ডিজিটের, তাহলে টোটাল কটা ডিজিটের আগে দশমিক দেখছি আমরা, 4টে ডিজিট। কটা দেখছি, 4টে। এখানে দুটো এখানে দুটো, কটা দেখছি, 4টে। তো এটা মনে মনে ক্যালকুলেট করবি, কেউ যদি মনে মনে করতে না পারিস তাহলে খাতার ডান সাইডে রাপে লিখে রাখবি। ঠিক আছে, কিন্তু ভুল করবি না। ঠিক আছে, তাহলে এবার দেখলি যে এখানে দুটো 4 ঘর আগে আছে, এটা মনে মনে করতে পারিস, অথবা তুই খাতার রাফ সাইডে লিখে রাখতে পারিস, রাফ সাইডে। এবার তুই দশমিক যেহেতু ক্যালকুলেট করলি, তুই দশমিক তুলে দিই। তো দশমিক তুলে দিলে তুই কি পাবি, 35 গুণিত 35 পাবি, 35 গুণিত 35 পাবি। বুঝতে পারলি। এবার একটা মজার ফান্ডা কি হলো জানিস, মজার একটা ফান্ডা হলো, যদি দুটো সংখ্যা থাকে, হ্যাঁ, আর যদি এই যে দশকের ঘরে যে অঙ্কটা আছে কিনা, এই দশকের ঘরের অঙ্ক যদি সেম থাকে আর এককের ঘরের অঙ্ক যোগ করে দেখ তো 10 পাচ্ছি কিনা। অর্থাৎ বলতে চাচ্ছি যে যদি এরকম তো দুটো নাম্বার পাস, হ্যাঁ, মানে 15 15, 25 25, 35 35, 45 45, 55 55, তাহলে কিন্তু মুখোমুখি গুণ করা যায়। তো মুখোমুখি গুণ করার ট্রিক কি, মুখোমুখি গুণ করার ট্রিক হলো এই 5 আর 5 গুণ কর, এই 5 আর 5 গুণ করলে কত হয়, 25। আর এই 3-এর আগে কিছু নাই, তো 3-এর সাথে 1 যোগ কর, কত হয়, 4। তো 4 লিখারে 3 4 কত হয়, 12। তো 35 35 গুণ করলে হয় 1225। এই যে 35 35 গুণ করলে 1225, এগুলো মুখে মুখে গুণ করা যায়। এগুলো যারা এনএমএসসি ক্লাস করে তাদেরকে আমি অলরেডি শিখিয়ে দিয়েছি। তারা তো এই 25 25 বল, যেমন ধর 15 সাথে 15 গুণ করবি তাই না, তো 15 সাথে 15 যখন গুণ করবি কিনা, এই 5 এর সাথে 5 গুণ কর, কত হলো, 25, ব্যাস, ছেড়ে দে। তারপর বলে 1 এর আগে 1 এর সাথে 1 যোগ কর, তাহলে কত হলো, 2। একটুখান গুণ কর, 2 1 2, 15 15 গুণ করে দেখা 225 হবে। আচ্ছা, তারপর 25 এর সাথে 25 গুণ করবি, 25 এর সাথে 25, তাহলে 5 এর সাথে 5 গুণ কর, 5 এর সাথে 5 গুণ করলে কত হবে, 25, আর 2 এর সাথে 1 যোগ কর, তাহলে কত হবে, 3 3 দুগুনি 6, লাগা 625। তারপর 35 তে বুঝানো, আচ্ছা 45 45 কত, এটা মুখোমুখি গুণ করবি তাই না, তো 5 এ 5 গুণ কর, 5 এ 5 গুণ করলে হয় 25, 4 এর সাথে 1 যোগ কর, কত হয়, 5, 4 5 20। এইভাবে কিনা 45 বল, 55 বল, 65 বল, 75 বল, 85 বল, এগুলো খুব সহজে করা যায়। আর এগুলো থেকে সিম্পলিফাই দেয় এনএমএসসি তে, ওদের বই দেখবি এগুলো থেকে সিম্পলিফাই দেয়, তাই ফার্স্ট যাতে ওরা সিম্পলিফাই করতে পারে তাই আমি কিন্তু ব্লগ শিখিয়েছি। তো দেখ এখানে 35 35 গুণ করে কত পেলাম, 35 35 গুণ করে পেলাম 1225, 5 এ 5 25, 3 4 12। এবার দেখ কটা পেয়েছিলাম, 4, তাহলে 4 ঘরে দশমিক বসা, তাহলে 1 2 3 4, মানে পুরোটার আগে দশমিক বসে গেল গো। বুঝতে পেরেছো, ব্যাস। এবার এখানে যদি ব্র্যাকেটের কাজ হয়ে গেল, তাহলে আর ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। বুঝতে পেরেছো, এটুকু বুঝতে পেরেছো। এবার অনুরূপ ভাবে দেখো, এখানে কয় ঘর আগে আছে, 2 ঘর আগে, এখানে কয় ঘর আগে আছে, 2 ঘর আগে, টোটাল 4 ঘর আগে। এবার মুখোমুখি গুণ করো, 5 এ 5 25, 1 এর সাথে 1 যোগ করলে 2, 2 1 2, 15 15 গুণ করলে হয় 225, কিন্তু আমার 4 ঘরকে দশমিক বুঝবে, কিন্তু এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর পাচ্ছি, তো শূন্য দিয়ে 4 ঘর পূজা, শূন্য দিয়ে 4 ঘর পূজা। দেখ এটা ব্র্যাকেটের কাজ হয়ে গেল, ব্র্যাকেটের কাজ হয়ে গেল, এটার ব্র্যাকেটের কাজ, বুঝতে পেরেছিস, এটার ব্র্যাকেটের কাজ হয়ে গেল। এবার চল এটার ব্র্যাকেটের কাজ করি। তো দেখ এখানে কিন্তু আর কোনো ট্রিক্স খাটছে না, আমরা ইজিলি গুণ করে নেবো। তো ইজিলি হয়ে যাবে। দেখ যে দেখ এখানে 2 ঘর আগে, এখানে 2 ঘর আগে, মানে টোটালি 4 ঘর আগে হবে। বুঝতে পারলি। এবার দেখ 15 দিয়ে আগে তুই 2 কে গুণ কর, 15 দিয়ে 2 কে গুণ করলে কত হবে, 30 হবে। তারপর তুই 35 কে গুণ কর, এবার 3 35 কত হয়, 3 35 হয় 105, 3 35 কত হয় 105, আর এই শূন্য লাগিয়ে দে। দেখ তবু মুখে ফার্স্ট গুণ করে দিলি কিভাবে, যে আমি দেখছি 2 দিয়ে 15 কে গুণ করলে 30 পাবো, 35 চলে এসেছে, 3 35 105 হয়, তাই তো, 3 35 দেখে 3 5 15 5 থেকে 3 2 10, ঠিক আছে, আর একটা শূন্য হিসাবে তাহলে 1050। এবার কয় ঘর দশমিক বুঝবে, এখানকার 2 এখানকার 2, টোটাল 4, তাহলে 1 2 3 4, মানে তোর এটা হবে 0.1050, এটা হবে 0.1050। এবার দশমিকের যোগ জানিস, যদি দশমিকের যোগ না জানিস তাহলে এইভাবে করবি ছোট ছেলেটিকে। কিভাবে করবি দেখ, প্রথমে লিখে দিলি 0.1225, যারা যোগ জানিস না তারা যোগ শিখেছি দেখ। তারপর 0.0225, তারপর কিভাবে করবি দেখ, 0.1050,
এবার এখানে কটা আছে, এবার লিখবি 1 2 3 4 5, এখানে লিখ 1 2 3 4 5, গুণে দেখ 5 5 10 আছে, তো 10 এর এখানে শূন্য বসাতে হয়, হাতে থাকে 1, যারা যোগ জানিস সেভাবে যোগ করবি, 2 আর 2, আবার যদি না পারিস তবে একটা দুটো দাগ টানবি, এখানে একটা দুটো টান, এখানে 1 2 3 4 5, তাহলে 2 2 4 আর 5, দেখবি এখানে 9টা দাগ আছে, 9 আর হাতে থাকে 10, শূন্য, আবার হাতে 1 বসাবি, ঠিক আছে। আমি মজা করছি, তোরা তো অঙ্ক পারিস, যোগ পারিস, ঠিক আছে, মজা করলাম। চল এবার গুণ করি, হাতে 1 আছে তাই না, 2 2 4 আর হাতে রেখে কত হয় 5 হয়, বুঝতে পারলি, কত হয় 5 হয়, আর 1 1 কত হয় 2 হয়, 0.0, তাহলে এটা সিম্পলিফাই করলে উত্তর কত হবে 0.2500, এটাই হলো আমাদের উত্তর। তারপর দেখে তারা 5 5 শূন্য, হাতে থেকে 1 2 2 4 5, 9 হাতে থেকে শূন্য, হাতে থেকে 2 2 4 5, ওকে হাতে থাকে না, ভেরি গুড, এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, ছোট ছোট ক্যালকুলেটরগুলো ভুল হয়, ঠিক আছে, এটা একবার দেখে নিবি, সিলি মিস্টেক যাতে না হয়, সিলি মিস্টেক হলে বিশাল পস্তাবি, তাই ক্যালকুলেটরগুলো ভালো করে দেখে নিবি, ঠিক আছে। এটাই হলো অ্যান্সার। তো ডিয়ার স্টুডেন্ট, আজকের এই ভিডিওর পার্ট 1 এ তোমরা 1 এর দাগের আর 2 এর দাগের অঙ্কগুলো পাবা, ঠিক আছে। আমি পার্ট 2 তে আমি 3 এর দাগের অঙ্কগুলো পাঠাবো, আর পার্ট 3 তে আমি 4 এর আর 5 এর অঙ্কগুলো পাঠাবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা, প্রথম ভিডিওতে আমি 1 আর 2 এর গুলো আপলোড করছি, ঠিক আছে। আজকের ক্লাস এখানেই শেষ করছি, ঠিক আছে। যার যেখানে ডাউট থাকবে অবশ্যই বিন্দাস মন খুলে কমেন্টে বলবে যে স্যার আমি এটা বুঝতে পারিনি, সেটা বুঝতে পারিনি, না হলে ক্লাসে জিজ্ঞাসা করবে, ঠিক আছে। তো ক্লাস আমি এখানেই রাখছি, ঠিক আছে, ওকে।